এবারে তাদের মুখ থেকে শুনব সেই উত্তাল দিনগুলোর কথা, তাদের সন্তান হারানোর দুর্বিষহ যন্ত্রণা, তাদের স্মৃতিতে জুলাইয়ের করুণ গাথা। একই সাথে তাদের সম্মানিত করা হবে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে। এই পর্যায়ে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করার জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি জুলাই আন্দোলনের শহীদ শুভর মা, 19 জুলাই ধানমন্ডিতে যার চোখের সামনে তার সন্তান জুলাই আন্দোলনের শহীদ শুভ জন্মদাত্রী মা। আসসালামু আলাইকুম, আমি শহীদ শুভর আম্মু। 19 জুলাইতে আমার ছেলের বিকাল 4টার সময় গুলি লাগে, তখন আমি আমার মেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ওখানে কোনো ট্রিটমেন্ট হয়নি। ট্রিটমেন্ট না হওয়ার কারণে ভোর 4:10 মারা যায়। ওখান থেকে আনতে আমার অনেক, আমি এই থানা থেকে ও থানা, ও থানা থেকে ও থানা, থানায় দৌড়াদৌড়ি করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে যাই, তখন এক পর্যায়ে আমি পুলিশের হাতে পায়ে ধরে আমার ছেলেকে আমি আনছি সন্ধ্যা 7টার সময়। আমি মেডিকেলে যখন আমার ছেলেকে গোসল করাইতে নিয়ে যাই, সেখানেও আমাকে গোসল করাতে দেয় না, বলে এখানে কোনো হবে না, এখানে মাটি দেওয়া যাবে না। আমি অনেক করার পরে আমার ছেলেকে আজিমপুর মাটি দেই। আমার মেয়েদের নিয়ে আমি ধানমন্ডি যাইতে পারিনি, আমি দোকান করতে পারিনি। আমি 5ই আগস্টে আমি অনেক কষ্টের বিনিময়ে আমার মেয়েদের নিয়ে আমি দোকান করে, আমি এখনো আমার ছেলের বিচারের কোনো কিছুই আমি পাইনি। কেন? আমার ছেলের অপরাধটা কি ছিল? ছাত্রদের ডাকে সাড়া দেওয়া, এটাই কি আমার ছেলের অপরাধ? বলেন, আমি কেন আমার ছেলের বিচার পাইনি? এখন পর্যন্ত আমি আমার ছেলের বিচার কেন পাইনি? বলেন, একজন মা তার সন্তানকে নিজের হাতে মাটি দিয়ে আসলে একজন মা জানে তার সন্তানের কথা, যে তার মায়ের বুকে কত কষ্ট লাগে। এখন পরে 1টা বছর হয়ে যায়, আমার ছেলের কোনো বিচার পাইনি। শুধু আমার ছেলে কেন, শহীদ পরিবার কোনো ছেলে, কোনো মেয়ের বিচার কেন হয়নি? এটা সরকারের কাছে কেন হয়নি? এখনো কেন বিচার পাইনি আমরা? আমরা কি বিচার পাবো না? আমরা কি গরিব বলে কি বিচার পাবো না? বিচার কি আমরা পাবো না? বলেন আপনারা, কেন আমরা বিচার পাবো না? কেন? ধন্যবাদ জানাচ্ছি শহীদ শুভর মমতাময়ী জননীকে। হৃদয়ের তাজা ক্ষতকে মঞ্চে সবার সামনে উন্মিলিত করে সাহস ও ধৈর্যের অতুলনীয় উদাহরণ দিলেন। সম্মানিত সুধী, জুলাই অভ্যুত্থানে আমাদের একজন সংগ্রামী যোদ্ধা, 10 বছরের বালক জামিল আহমেদ শাহজাদা, যিনি 2024-এর 18 জুলাই আহত হন। এ পর্যায়ে জুলাই আন্দোলনে আহত জামিল আহমেদ শাহজাদার সম্মানিত জননীর মাধ্যমে আমরা তার অভিজ্ঞতার কথা শুনব।
অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জুলাই যোদ্ধা জনাব জামিল আহমেদ শাহজাদার মমতাময়ী জননীকে। মঞ্চে আসছেন জামিল আহমেদ শাহজাদার মমতাময়ী জননী। আসসালামু আলাইকুম। আমি আহত জামিল আহমেদের আম্মু। আমার সন্তান আসলে কথা বলার পরিস্থিতিতে আমরা নেই। সোজা কথা, 18 জুলাই আমি এখনো ভুলতে পারি না। আমার 2টা সন্তান সেদিন আহত হয়, একটা না। একটা সন্তানের MIS হয়েছে দেখে আপনারা আমাকে ডাকেন, কিন্তু আমার সন্তান 2টি আহত হয়। একটির বয়স 8 বছর জামিল আহমেদ, 5 বছর ফাহামিদা। 2টি সন্তান আমার সেদিন আহত হয়। আমি বাসায় ছিলাম। আমার ছোট বাচ্চাটা দৌড়ে আসে বাসায়, দেখি সে রক্তাক্ত। তাকে দেখে আমি বলি, তোমার ভাইয়া কোথায়? বলে, ভাইয়া রাস্তায় ঘুমায় আছে, রক্ত গায়ে। 5 মেয়ে 1 ছেলে। 19 দিন পরে তার নাম রাখা হয়। তার বাবা বাংলাদেশ পর্যটনে 5ম গ্রেডের একজন কর্মকর্তা, তিনি রিটায়ার করেছে সেপ্টেম্বরে। তো আমি আমার সাহেবকে বললাম, আমার আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে, তার নাম কি রাখবো? 19 দিন পরে তার নাম রাখা হয় শাহজাদা। তাকে শাহজাদা বলে ডাকবো, কিন্তু আর সে শাহজাদা নেই। আজ তার এই রাষ্ট্রের জন্য স্বৈরাচার খুনি সে আমার সন্তানকে পঙ্গু করে দিয়েছে। আমার সন্তানের ডান হাতটা বাদ হয়ে গেছে। আমি মা, সেদিন আমি যদি শুরু করি সেই কথাগুলো শেষ করতে পারবো না। আমি অনেক দিন ধরে কান্নাকাটি করতেছি, হে আল্লাহ, হে মহান আল্লাহ, আমাকে একটু স্টেজে দাঁড়ানোর সুযোগ দাও। আমি আমার কিছু কথা বলতে চাই। আমি এক যোদ্ধা, 5 কন্যা, 1 ছেলে সন্তানের মা। কিন্তু যে ছেলে সন্তান আমার খাটবাসটা ধরবে, সেই খাটবাস ধরার চিন্তা নেই। আমি সেদিন রক্তমাখা জামিলকে নিয়ে 10 নম্বর দিয়ে যাচ্ছিলাম। পুলিশরা আমাকে এত পিটান পিটায় যে আমার 2টা হাত বড় হয়ে গেছে। তারপর আমি হাল ছাড়িনি। আমার বাচ্চা ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর 11, সেখানে নেওয়া হলে ডাক্তাররা বলে যে এই চিকিৎসা আমাদের কাছে নেই, অক্সিজেন দিচ্ছি, বাচ্চা আছে কি নেই আমরা জানি না, আপনি নিয়ে PG হসপিটালে যান। আমার সাহেব তখন অফিসে। তো আমি আমার বাচ্চাকে নিয়ে, রিক্সাওয়ালা ভাই, 1000 সেলুট। আমার রিক্সাওয়ালা ভাই বলে, আপা আসেন। ভাই, আমার তো টাকা নেই। ও হসপিটালে যাচ্ছিলাম, শিকল দেওয়া। ডক্টররা বলছে এই ট্রিটমেন্ট আমাদের কাছে হবে না। এটা কিসের আহত? আমি বললাম ছাত্র আন্দোলন। না, যান। তখন রিক্সাওয়ালা ভাই আবার দিল টান। সরাদ্দি মেডিকেলে তার 3 ঘন্টা অপারেশন হলো। শাহজাদার আব্বু আসলো। তো আমার ছেলে 3 ঘন্টা অপারেশনের পর হৃদরোগে যায়। হৃদরোগে যখন রাত 10টা বাজে অপারেশন হলো, সকালবেলা পঙ্গুতে পাঠায়। তো কি বলবো আমি, আমার সন্তানেরা যারা আহত হয়েছে তারা বিচার পায় নাই। আমার সন্তান যারা শহীদ হয়েছে তারা বিচার পায় নাই। আমার সন্তানেরা আবু সাহেব, মুগ্ধ, হাজারো শহীদ শিখিয়ে দিয়েছে কিভাবে আমরা বুক পেতে দাঁড়াবো। স্বৈরাচারকে আমরা ভয় পাই না, যেখানে থাকেন লুকিয়ে আপনাদের ভয় পাই না। আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন আমরা চাই না। আপনার রাজনৈতিক দল, আপনারা টকশো করেন, যা ইচ্ছা তাই করেন, আমার সন্তানদের আগে বিচার চাই। ভুলে যাবেন না, আমরা গার্জিয়ান, আমরা পিতামাতা, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আমাদের সন্তান কিভাবে আমরা বুক তুলে তাকাবো, বুক পেতে দেব। রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। আমার সন্তান পঙ্গু হয়েছে, আমার কোনো আফসোস নেই রাষ্ট্রের জন্য, কিন্তু আমার সন্তানের পূর্ণ বিচার চাই। আমার ফাহামিদার MIS এখনো হলো না কেন? আপনারা কিসের অপেক্ষা করেন? তারা মরে যেত, তারা শহীদ হতো। হ্যাঁ, আমার মেয়ের MIS হয় নাই, তাকে পথ ছাড়ি না। আমি মা, ও আমি স্বার্থপর। আপনাদের জুতা দিয়ে আমাকে পিটান। আমি 1 সন্তান নিয়ে চলে গেছি, আর 1 সন্তান আমি রাস্তায় ফেলে গেছি।
পথচারীরা আমার ফাহমিদাকে শিশু হসপিটাল নিয়ে যায়, সেখানে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে বের করে দেয়। আমার আম্মা সরল সোজা মানুষ, আমি আমার ছেলেকে নিয়ে এই 18 জুলাই হইতে 4 আগস্ট পর্যন্ত রাস্তায় পুলিশের শিকার, সন্ত্রাসীদের শিকার হয়ে আমি আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করেছি। আমার সাহেব বুঝতে পারছেন, সে রিটায়ার করবে, বয়স হয়ে গেছে। আমি অনেক যুদ্ধ করেছি। আমি ওই সমস্ত ডাক্তারদের স্যালুট জানাই যারা আমাদের সন্তানদের চিকিৎসা দিয়েছে, আমাদের আশ্রয় দিয়েছে। আমরা ফুলে বসে পড়েছি, ডাক্তাররা বলছে হতাশ হন না, আমরা আপনাদের ট্রিটমেন্ট করব। কিন্তু অনেক ডাক্তার স্বৈরাচারের ভয়ে আমাদের ট্রিটমেন্ট দেয়নি। কাজে আমি আমার কথা শেষ করতে চাই, আপনারা অনেক বাচ্চারা আছে এমআরএস হয় নাই, অনেক ছেলেদের তারা ক্যাটাগরি চেঞ্জের জন্য আবেদন করেছে, তাদের এটা খুঁটিয়ে দেখা হচ্ছে না কেন? আমার ছেলে তৃতীয়বার অপারেশন হবে, তৃতীয়বার সে ওটিতে যাবে, কিন্তু আমার ছেলেকে সি ক্যাটাগরিতে ফেলে দিয়েছে। আমি সিভিল সার্জনে গিয়েছি, স্যার আমাকে নিজে বলেছে যে আপনার ছেলে সি ক্যাটাগরি থেকে বি আনতে হবে। আমি আবেদন করেছি। আমার সেই ছোট্ট শাহজাদাকে আমি রমজানে আল্লাহর ঘর তাওয়াফ করতে পাঠিয়েছি, বলেছি আল্লাহ রাষ্ট্রের জন্য আমার ছেলে আছে, শহীদ হয়নি, তোমার কাছে পাঠিয়ে দিলাম, তুমি তাকে দেখো। তো আমি মা, আমি সব মায়ের পক্ষ থেকে বলবো, আপনারা কাঁদবেন না, কাঁদবে ওই স্বৈরাচার, ওই খুনি, আপনারা আর কাঁদবেন না, চোখের পানি মুছুন। আমি দুইটা হাত আমার বড়, আমি চিৎকার করে বলতে পারি, কারণ আমার সন্তানের রক্ত দিয়ে আমি গোসল করেছি সেদিন। ওই সমস্ত ছেলেরা যারা আমরা মোবাইলে দেখেছি, তাদের ছোট ছোট গানগুলো, হ্যাঁ, ওইগুলো আমাদেরকে সাহস দিয়েছে। আমি আমার সন্তানকে ফেলে রেখে আমি রাস্তায় নেমে গেছি, বলছি যে আমার সন্তান যেহেতু আহত হয়েছে, আমি গাধা মা, আমি বোকা মা, আমি আর ঘরে থাকবো না, আমি আমার যে সমস্ত সন্তানেরা আছে তাদের পাশে আমি দাঁড়াবো, মৃত্যুর আগ পর্যন্ত আমি দাঁড়াবো আমার সন্তানদের পাশে। এই সব সন্তান আমার, এই শহীদ সন্তানগুলো আমার, এই আহত সন্তানগুলো আমার। কাজী সম্মানিত ব্যক্তিগণ, আপনারা এগুলো খুঁটিয়ে দেখবেন, এমআরএস এবং এই যে ক্যাটাগরির বিষয়টা। আগে আমাদের বাচ্চাদেরকে আপনারা সুন্দরভাবে পরিচালনা করুন, তারপর আপনাদের রাজনীতি। কোন নির্বাচন চলবে না। আমার সন্তান, আমার দেশ, আমার সন্তান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুধী। ধন্যবাদ জ্ঞাপন করছি জামিল আহমেদ শাহজাদার সাহসী জননীকে। জুলাই মাসে তার সন্তানের সাথে ঘটে যাওয়া অসহনীয় ঘটনাগুলো মঞ্চে সবার সামনে তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আরও একজন দুঃখিনী মায়ের কথা শুনবো এখন। জুলাই আন্দোলনের আরেক শহীদ আকরাম খান রাব্বি। 19 জুলাই তিনি শহীদ হন। তারই দিন 5 আগস্ট বাসার মধ্যে জুলাই শহীদ আকরাম খান রাব্বির গর্বিত জননীকে এবারে মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুভূতি ব্যক্ত করার জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি জুলাই শহীদ আকরাম খান রাব্বির মাকে। আমার ছেলে 19 জুলাই সকালে আমি ডেটা তুলছি, নামাজে যাবে, ওঠে না। ওরা 11টা বাজে ডেটা তুলছি, আপু তো নামাজে যাবা, শুক্রবার ছিল জুম্মার নামাজ। ওইটা আমার বাবা
গোসল টোসল সেরে নামাজে গেছে। আমাকে নাস্তার কথা জিজ্ঞেস করছে, আম্মু নাস্তা আছে? আমি বলছি তুমি তো নাস্তা করো না শুক্রবারে, এই জন্য নাস্তা তোমার জন্য রাখিনি। পরে বলছে ঠিক আছে তুমি রান্না করো, আমি একবারে এসে খাবো। গরুর মাংস রান্না করবা আর ডাল ভুনা করবা। আমার ছেলে বের হয়ে যে গেছে, যাওয়ার সময় আমাকে বলছে আম্মু দরজা লাগাও। 3 বার বলছে আম্মু দরজা লাগাও, আম্মু দরজা লাগাও, দরজাটা লাগাও আম্মু। আমি দরজা লাগিয়ে দেই। প্রতিদিন আমি আমার ছেলেকে দোয়া করি, ফু দেই, আবার তাকিয়ে থাকি ও যতক্ষণ যায় দেখা যায় আমি দেখি। ওই দিন আমি দোয়াও করি নাই, আমার ছেলেকে আর দেখি নাই। 4টা বেজে যায়, আমার ছেলে আসে না। তখন ওর আব্বু বাসায় আসছে, আমি ওনাকে খেতে দিব। প্লেট হাতে নিতেই একটা ফোন আসে, কে যেন বলে রাব্বির গুলি লাগছে। ওর আব্বু শার্টটা নিয়ে একটা দৌড় দেয়। আমি জিজ্ঞেস করি কার গুলি লাগছে, তুমি কোথায় যাও? সে বলে না। তো একটু পরে আবার একজনে ফোন দিয়ে বলে যে ওর হাতে গুলি লাগছে, ওর কিছু হয় নাই, ওকে হসপিটালে নিছে, ও ঠিক হয়ে যাবে। দিন চলে গেল, সন্ধ্যা হয়ে আসলো, আমার ছেলে আর ফিরে আসলো। আমি জিজ্ঞেস করি আমার ছেলের কি গুলি বের হয় নাই, কি ব্যাপার? কেউ বলে না। আস্তে আস্তে আমার বাড়ি ভর্তি হয়ে যায় মানুষ, লোকজন এসে সবাই আত্মীয় স্বজন আমার বাসা ভরে যায়। তখন আমি জিজ্ঞেস করি আমার হাজবেন্ড আসে নাই, আর যারা ছিল ওদের জিজ্ঞেস করি আমার ছেলে কোথায়, আসে না কেন? এর মধ্যে ওর গুলি লাগছে যে এটা কেউ বলে না। আমি সন্ধ্যা পর্যন্ত থাকি, রাত 12টা হয়ে যায়, তখন আসে না। 12টার পর ওর বাবা যখন বাসায় আসে, তখন ওর বাবার সাথে আতরের গন্ধ। আমি বলছি রাব্বি কোথায়, আমার ছেলে কোথায়? তুমি কি আমার ছেলেকে রেখে আসতো? আমার ছেলে কি নাই, আমার রাব্বি কি নাই? তখন কেউ কথা বলে না। তখন আমি বুঝতে পারছি যে আমার ছেলে মনে হয় চিরবিদায় নিচ্ছে। তোর আব্বু আসছে, এটা 18 তারিখের ছবি। ওকে এভাবে হসপিটাল থেকে রেখে আসছে, ওকে ফ্রিজে রাখে নাই, নর্মালে নামায় রাখে। পরের দিন যখন সকালে গেছে, এরকম অবস্থায় ওকে দেখছে, রক্ত। আমি আমার ছেলেকে আর ফিরে পাই নাই। আমি ওর ভিডিও সংগ্রহ করে দেখছি, ওকে আর দেখতে পারি নাই। শেষ দেখাটাও, শেষ কণ্ঠও শুনি নাই। আমি লাশটাও দেখতে পারিনি আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে? তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বির আম্মু। আমার ছেলে তো একা যায় নাই, আমরা একই পরিবারের 2টা সন্তান হারাইছি। 5 আগস্ট আজকের দিনে আমার ভাগ্নি, আমার ননদের একমাত্র মেয়ে, সে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 10 মিনিটে সে মারা যান। হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করছে। 2টা তাজা প্রাণ আমাদের মাঝ থেকে ঝরে গেছে। আমাদের প্রতিটা মুহূর্ত মৃত, শুধু নিঃশ্বাসটা আছে। এই সন্তান হারা মা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকে? আমরা এখানে আসছি কোনো আনন্দ উল্লাসের জন্য না, আমাদের সন্তানের বিচার চাইতে এসছি। সন্তান যারা চলে গেছে, শুধু আমার সন্তান না, আমাদের যে সন্তান, আমাদের বাংলাদেশে যে টাইগার গুলাকে ওরা মেরে ফেলছে, এই স্বৈরাচার শেখ হাসিনা, আমি এদের সুষ্ঠু বিচার চাই। যে খুনিরা এদের খুন করছে, শেখ হাসিনার বিচার চাই। ওকে ধরে এনে ওকে এমন শাস্তি দেওয়া হবে যে মাটি কাঁপবে, পৃথিবী কাঁপবে দেখে। জীবনে আমাদের রক্তগুলো টকবক করে চলছে, ভিতরে আগুন দাদা করে চলছে। যে আমাদের সন্তানের রক্ত দিয়ে রাস্তা লাল হয়ে গেছে, রক্তাক্ত রাস্তায় আমরা হাঁটবো, আপনারা হাঁটবেন।
সেই রাস্তায় শত শত শহীদের রক্ত পড়ে আছে, সেই রক্তগুলো গুমড়ে গুমড়ে কাঁদছে। আমাদের বিচার চাই, আমাদের রক্তের প্রতিদান চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশের কোন লোক আর কখনো এভাবে কাউকে মারতে না পারে, কখনো গায়ে হাত দিতেও যেন সাহস না পায়। কোনো হত্যা করতে তো দূরের কথা, কাউকে ধরে নেওয়া, গুম করা, ধর্ষণ করা, এগুলো বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনে রাস্তায় রক্ত দিব, আমাদের শরীর বিছিয়ে দিব রাস্তায়। আমাদের সন্তানের সুষ্ঠু বিচার চাই, বিচার চাই। আমার সন্তান বীর, আমাদের বীরের জন্য আমরা, আমাদের বীরদের যারা খুন করতে তাদের এমন ভাবে মারা হোক, কুকুর বিড়ালদের জন্য রাস্তায় জানার জন্য এভাবে মারে না। ওকে ফাঁসি দিলে হবে না, ওকে জনগণের হাতে তুলে দেন। আমাদের সন্তানের হত্যাকারীর বিচার আমরা করতে চাই। কেন বিচার হচ্ছে না? 1 বছর পার হয়ে গেছে, আমার সন্তান মা বলে ডাকে না, আমার হাতে নাস্তা করে না, আমার সাথে এক টেবিলে বসে খায় না। আমি কিভাবে বেঁচে আছি বলতে পারেন আপনারা? আমাদের সন্তানদের শহীদ আকরাম খান রাব্বী মমতাময়ী মাকে তার আবেগঘন স্মৃতিচারণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধী, জুলাই যোদ্ধাগণের মধ্যে সর্বশেষ স্মৃতিচারণ করে জুলাইকে আরও একবার জীবন্ত করে তুলতে মঞ্চে আসছেন হাফিজ মাওলানা নেসার উদ্দিন নাঈম। তিনি 19 জুলাই গণশ্রীতে আহত হন। মঞ্চে আসছেন সংগ্রামী জুলাই যোদ্ধা হাফিজ মাওলানা নেসার উদ্দিন নাঈম। রক্ত যদি নাই ঝরে কেমনে হাসির কথা দাম? তাই আজকে বলতে চাই, দড়িলে দড়িলে শেখ হাসিনার ফাঁসি দে। 19 জুলাই আমি একজন শিক্ষক হিসেবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম। তখন খুনি হাসিনার পুলিশ আর বিজেপি যৌথভাবে আমাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে। তারপরে আওয়ামী দলকে কিছু ডাক্তারেরা বলেছিল আপনার পা কেটে ফেলতে হবে, তা না হলে সুস্থ হবেন না। আজকে সেই পা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আল্লাহর রহমতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেন জিহাদ করছো না? অসহায়, আহত, দরিদ্র যারা ফরিয়াদ করছে, হে আল্লাহ এই জমিন থেকে আমাদেরকে উঠে নিয়ে যাও। কেন তোমরা সংগ্রাম করছো না? সেই দিন আমরা সেই খুনি হাসিনা জুলুমবাজ স্বৈরাচারকে উৎখাত করার জন্য রক্ত দিতে দিয়েছিলাম। আজকে আমরা মায়েদের কথা শুনেছি, বোনদের কথা শুনেছি, শুধু চোখে পানি আর পানি। এই পানি আমরা কতদিন দেখবো জানি না। আমি আজকে এই সরকারকে বলতে চাই,
আমার সামনে অনেক গুণী অনেক দেশপ্রেমিক উপদেষ্টা মন্ডলী বসে আছেন। অসংখ্যবার সচিবালয় বক্তব্য দিয়েছি, শুধু একটা কথাই বলেছি, বিচারের জন্য যেন বারবার আসা না লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি এত দেশ বিদেশে বক্তব্য করেন, আজকে আপনি এখানে কেন নেই? আজকে আপনাকে এখানে দরকার ছিল। তারপর আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি যে লাল গালিচার চেয়ারে বসে আছেন, আপনার চেয়ারের নিচে যে লাল কার্পেট দেয়া, এটা কিন্তু লাল না, এটা রক্তের কালার। আপনি মনে রাখবেন, আপনার চেয়ার থেকে যদি রক্ত সরে যায়, চেয়ার পিছলে আপনি কিন্তু পড়ে যাবেন। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি তিনটি বিষয়ে কথা বলবো। Grab an ice-cold Coca-Cola and enjoy summer. অনেক রাজনীতিবিদরা বলে দৃশ্যমান বিচার, আমি স্পষ্ট বলতে চাই, দৃশ্যমান বিচার বলতে আপনারা কে কি বোঝেন জানি না। আমি আমার সকল জুলাই যোদ্ধা, সকল শহীদ পরিবারের পক্ষ থেকে বলতে চাই, দৃশ্যমান বলতে যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে সঠিক বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে। যাদেরকে গ্রেফতার করতে পারেননি তাদেরকে গ্রেফতার করে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনাকে এখনো বাংলাদেশে আনার কোনো ব্যবস্থা দেখছি না। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বাস্তবায়ন করে আপনাকে যেতে হবে। অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে কার্যকরী রায় ঘোষণা করতে হবে। আজকে আইন মন্ত্রণালয় কোথায়? আসিফ নজরুল সাহেব কোথায়? সকলকে যাচ্ছি, তাকে কেন যাচ্ছি না? অতএব আমি একজন শিক্ষক হিসেবে বলি, যখন একটা ছাত্র দুর্বল থাকে, সকল বিষয় শিক্ষকদেরকে আমরা বলে দেই, সবাই মিলে ওই ছাত্রটাকে একটু ভালো করে দেন। সুতরাং আজকে যে সমস্ত উপদেষ্টারা আছেন, যত মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন, সকলে মিলে আইন মন্ত্রণালয়কে একটু ধাক্কা দেন, আইন মন্ত্রণালয় করে যায়। অতএব বিচার দৃশ্যমান বলতে যে কয়টা কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ফাঁসিতে না ঝুলিয়ে আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। অনেকে হাত ভাই আমাকে বলেছে, শহীদ পরিবার বলেছে, স্যার আপনি বলবেন যে জাতি একবার রক্ত দেওয়া শিখে যায় তাদেরকে কোনো শক্তিদার দাবি রাখতে পারে না। 2 নম্বরের সংস্কার, সংস্কার 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 বলে, কেউ কেউ বলে মিনিমাম সংস্কার। যে পুলিশ বলেছিল একটা মারি একটা মরে, সেই পুলিশ এখন রাস্তা রাস্তায় ঘুরে, কিভাবে সম্ভব? 2000 শহীদ, যদি একটা শহীদের জন্য একটা পুলিশ দায়ী হয়, 2000 পুলিশকে গ্রেফতার করতে হবে। তারপরে এখন পর্যন্ত আওয়ামী লীগের দালাল, ফেসিবাদের দোষর রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে, দেখায়, আমাদেরকে হাইকোর্ট দেখায়। আমার প্রাণ মধ্যে এখনো 6 ইঞ্চি গুলি রয়েছে, ক্যাটাগরির নামে ফান্ডামি শুরু করেছে, ক্যাটাগরি সঠিকভাবে করতে হবে। আওয়ামী লীগের দোষরদেরকে লাঠি দিয়ে বের করে দিতে হবে, এটাকে বলে সংস্কার। তারপরে নির্বাচন। আমাকে মাফ করবেন, আমার সামনে অত্যন্ত গুণীজন সুদীজন রাজনৈতিক ব্যক্তিত্ব সামনে বসে আছেন। আপনারা 16 বছরে কি করেছেন আমরা দেখেছি। রাজনৈতিক ব্যক্তিরা অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনারা ফাঁসি ফেরাতে পারেন নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
নাই। অতএব নির্বাচনের ক্ষমতা রেখে আপনারা কি করবেন আমরা সেটা ভালো করে বুঝে গেছি। সুতরাং আমাদের বিচার না করে ফাঁসিতে না ঝুলিয়ে আওয়ামী লীগের দোষরদেরকে প্রশাসন থেকে বের না করে দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। রক্ত যখন পেয়েছি তবে দেশকে আওয়ামী দোষর মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। অতএব আর বক্তব্য দীর্ঘায়িত না করে বিদায় নেব। তবে যারা বিজয়ী তারা কখনো বিদায় বলে না, তারা বলে আবার দেখাবে রাজপথে আবু সাইদ মুক্ত। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন। এই দাবি রাষ্ট্রের কাছে করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি হাফিজ মাওলানা নেসারউদ্দিন নাঈমকে তার বক্তব্য প্রদান করার জন্য। জুলাই আন্দোলনের মূল ঠিকানা ছিল ঢাকা, তাই ঢাকায় জুলাই শহীদ ও যোদ্ধাহতদের সংখ্যা সর্বাধিক। ঢাকা জেলায় এখন পর্যন্ত মোট 84 জন জুলাই শহীদ ও 1483 জন জুলাই যুদ্ধে আহত তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা সংগ্রহ করার পেছনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন ছাত্রদের একটি নিয়োজিত টিম। এই টিমের একজন জুলাই যোদ্ধা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত তালিকার যাচাই বাছাই কমিটি ঢাকার প্রধান সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক তামিম খানের কাছ থেকে এই পর্যায়ে জুলাই শহীদ ও আহতদের তালিকা তৈরি করার সম্পূর্ণ কার্যক্রম এবং তার অভিজ্ঞতার কথা শুনব। মঞ্চের জন্য জনাব তামিম খানকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকে নাই ওভাবে, না না তখন তো বলল। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমি মোহাম্মদ তামিম খান, অনেকে আমাকে চেনেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আমি শহীদ আহতদের তালিকা যাচাই বাছাইয়ের দায়িত্বে দীর্ঘ 1 বছর যাবৎ রয়েছি এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আসলে আমি এখন যে মঞ্চে উপস্থিত হয়েছি এবং যাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিব তাদের উদ্দেশ্যে বা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার বলা দরকার ছিল স্লোগান। আমাদের বাংলাদেশ একটি রক্তক্ষয়ী দেশ, আমাদের এই দেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কোনো না কোনোভাবে রক্ত দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত তা চলমান। তবে 24-এর দৃশ্য ছিল একেবারে ভিন্ন, কেননা আমরা কোনো শত্রু পক্ষের সাথে লড়তে বের হয়েছিলাম না। আমরা আমাদের অধিকার আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলাম যেন কোটা সংস্কার হয়। সেই সংস্কার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিল তখন আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আসলে আপনারা অনেকেই অনেক এলাকায় আন্দোলন করেছেন, তারা হয়তো সেই এলাকার যে ঘটনা ঘটেছে সেই সমস্যার সম্পর্কে সাক্ষী। কিন্তু আমি মোহাম্মদ তামিম খান, আমি যখন শহীদ আহতদের তালিকা করতে গিয়েছি তখন আমার ঢাকা জেলার প্রতিটি কর্নারে কর্নারে যেতে হয়েছে। প্রত্যেকটি শহীদ পরিবারের একটি বেদনাময় ঘটনা রয়েছে। আমি জানি ঢাকা জেলার কোথায় কি ঘটনা ঘটেছে, আসলে ব্যক্ত করার মতন সময় নেই। তবে আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা আসলে বলতে গেলে আটকে যাচ্ছি। প্রতিটা সফল কর্মযজ্ঞের পিছনে একজন সুপার হিরো কাজ করে এবং সে কখনোই সামনে আসে না, সে পিছন থেকে কাজ করে যায় এবং তার একটা ফলাফল আসে। শহীদ আহত তালিকার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এবং এই কর্মযজ্ঞকে সফলভাবে সাকসেস করার পিছনে আমাদের একজন সুপার হিরো আছেন, আর তিনি হচ্ছেন আমাদের সম্মানীয় ঢাকা জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ স্যার। তানভীর আহমেদ স্যার
আমি তারেক রেজা ভাইয়া আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব, ওনার হাত ধরে আমি এখানে আসি। তানভীর আহমেদ স্যার আমাকে যখন এই কাজের জন্য নিয়োগ দেন তখন আমাকে শুধু একটা কথাই বলেছিলেন, তামিম তুমি এই কাজটি করবা দরদ থেকে করো, কোনো মানুষ যেন অবহেলিত না হয়, ছাত্র আন্দোলনের পক্ষে যারা আসলেই শহীদ হয়েছে আহত হয়েছে তারা একজন ব্যক্তিও যেন তালিকার বাহিরে না থাকে। আমি গত মাস কয়েক ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বাসায় বাসায় গিয়ে আমি এই দরদ থেকে এই কাজ সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আপনারা এখানে অনেক আহত ভাই আছেন যারা আমার সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, তারা জানেন যে কীভাবে এই তালিকা সম্পন্ন হয়েছে। দিনরাত পরিশ্রম করে আমরা একটা কমিটি, একটা টিম এটা সম্পূর্ণ করেছি। নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা এরকম একটা কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এরকম একটা আয়োজিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকে এই অনুষ্ঠানে আমি আমার গ্রামের বাড়ি নড়াইল জেলা, খুলনা বিভাগ। আমি আমার মাকে আমন্ত্রণ জানিয়েছি। আমার মা কখনো এরকম প্রোগ্রাম দেখেনি। আমি আপনাদের থেকে অনুমতি চাই, আমি আমার মাকে একটু স্টেজে আনতে চাই, এবং আমি কেন আনতে চাই সেটাও আমি আপনাদেরকে বলবো। আমার মা, এই যে আমি ওনাকে স্টেজে এই জন্যই গেছি, আমি যে আন্দোলনে গিয়েছিলাম আমার মাকে আমি বলিনি, কিন্তু আজকে যদি আমি উত্তরায় আন্দোলন করেছিলাম সেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে মরে থাকতাম তাহলে হয়তো আমার মা আজকে আকরাম খান রাব্বির মায়ের মতন এইখানে এসে বক্তব্য দিত, আমাকে হয়তো শহীদের তালিকায় নেওয়া হতো। আমার মা যদি লাশ বেওয়ারিশ হতো, এখনো যে লাশগুলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছে সেখানে যদি আমার লাশ থাকতো হয়তো আমার একটা ছবি নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতো যে আমার সন্তান ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের সাথে লড়াই করেছে, আমার ছেলে শহীদ হয়েছে, আমার ছেলের লাশ কই, তার তালিকা কই, তার মর্যাদা কই। আমি এর জন্য আমার মাকে স্টেজে রেখেছি। আজকে এখানে অনেক শহীদের মা এসেছেন, বাবা এসেছেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা আমার। তবে আমাদের এখনো সংস্কার হয় নাই, তবে আমরা সংস্কার চাইব না। আমরা জানি আমাদের আবু সাইদ ভাই শিখিয়ে গিয়েছে কিভাবে বুক পেতে গুলি নিতে হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে আমরা ন্যায়ের পথে লড়ব। তো আমরা সেভাবে লড়ে যাব। আমরা সংস্কার চাইব না, আমরা সংস্কার করবো ইনশাল্লাহ। আমরা সংস্কারের জন্য কাজ করব, আমরা দেশের জন্য কাজ করব। দেশের সংস্কারের জন্য প্রথম যে জিনিসটা আমাদের মধ্যে থাকা দরকার সে হচ্ছে দেশপ্রেম। আর দেশপ্রেম হলো সেটাই আপনার কাজ, আপনি সঠিকভাবে পালন করবেন, এটাই আপনার দেশপ্রেম। আমি একজন স্টুডেন্ট, আমার দায়িত্ব আমি বিনয়ী হব, আমি শৃঙ্খল হব, আমি আমার গুরুজনের কথা মান্য করব, এটাই আমার দেশপ্রেম। একজন রিক্সা চালক সে ন্যায্য ভাড়া নিয়ে তার গন্তব্যে পৌঁছাবে যাত্রীদেরকে, এটাই তার দেশপ্রেম। আপনি আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনি আপনার দায়িত্ব মতন আপনার সঠিক কাজটাকে সার্ভ করবেন, এটাই আপনার দেশপ্রেম। আর এই দেশপ্রেম যখন আমাদের সবার মধ্যে জাগ্রত হবে তখন দেশ সংস্কৃত হবে, দেশের সংস্কার হবে, তখন আর আমাদের সংস্কার চাইতে হবে না। কারণ আমরা চাইবো কেন? আমরা এদেশের মানুষ, আমরা সচেতন নাগরিক, আমরা এদেশের সংস্কার করবো ইনশাআল্লাহ। যে স্লোগান দিয়ে আমি ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলাম, যে স্লোগান আমার ঘুম নষ্ট করে এখনো গুলির শব্দে, আমার আশেপাশে অনেক মানুষকে মরতে দেখেছি, হাসপাতালে কাঁদতে দেখেছি, তখন আমি একটা শপথ নিয়েছিলাম যে আমি এই সকল মানুষের সেবা ইনশাল্লাহ নিজেকে বিলিয়ে দিব, এবং সেটা আমি করে যাচ্ছি, আমি করে যাবো ইনশাল্লাহ। যে স্লোগান দিয়ে আমি এই আন্দোলনে এসেছিলাম আমি সবার সাথে সেই স্লোগানটা দিতে চাই এখন আবার। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার সাইদ মুগ্ধ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব তামিম খানের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের সংবর্ধনা অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী মহোদয়কে। মঞ্চে আসবেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এরকম একটি অনুষ্ঠানে যাবে ঘন একটি পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আসলে বক্তব্য দেওয়াটা অনেক কঠিন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই জুলাই আন্দোলনের শহীদদের, তাদের পরিবারের সদস্যরা আজকে এখানে উপস্থিত আছেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করি জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের, যারা উপরে আমাদের সবাই উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। জুলাইয়ের আন্দোলন এমন একটি আন্দোলন, পৃথিবীতে আমি বলবো এটা একটা ব্যতিক্রমধর্মী আন্দোলন। ন্যায্য অধিকার পাওয়ার আন্দোলন থেকে শুরু হয়েছিল, দাবি থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে এটা একটা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের রূপ লাভ করে। পৃথিবীর যত ক্যালেন্ডার আছে, একমাত্র আমাদের দেশেই 36 জুলাই, জুলাই মাসের 36 তারিখ, পৃথিবীর কোনো ক্যালেন্ডারে এটা অন্তর্ভুক্ত নাই। এটা বাংলাদেশেই অন্তর্ভুক্ত হয়েছে এবং পৃথিবীতে এটা অনন্য অবস্থানে আমাদের নিয়ে গেছে। 36 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা প্রতীকী তারিখে পরিণত হয়েছে। যারা এই শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে, তাদের অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। নিহত আহত যারা হয়েছে, তারা জানতেন না যে 36 জুলাই আসবে, আমরা আবার স্বাধীন হব। অকাতরে তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে। কিরকম একটা পরিস্থিতির তৈরি হয়েছিল, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছেন, তারা তো হয়তো আর কিছুই বুঝতে পারেন না। পৃথিবীর মায়া ছেড়ে তারা চলে গেছে। আমরা দেখেছি যারা আহত অবস্থায় চিকিৎসা না পেয়ে শহীদ হয়েছেন, হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন, তাদেরকে চিকিৎসা দেওয়ার সাহস পর্যন্ত আমরা অনেকে, আজকে হয়তো আমরা অনেকেই অনেক কথা বলছি। শহীদ পরিবার বলেছেন তাদের পরিবারের সদস্যদের রক্তের উপরে আসলে আমরা দাঁড়িয়ে আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদি তারা জীবন না দিত, এই জুলাই যোদ্ধারা যদি আহত না হতেন, তারা যদি রাস্তায় নেমে না আসতেন, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তাদের প্রতি যে ঋণ, সেটা আসলে কোনোভাবেই পূরণযোগ্য না। শহীদ পরিবার থেকে দাবি উঠেছে তারা তাদের স্বজনদের হত্যার বিচার চায়। তারা রাষ্ট্রের কাছে এমন কিছু দাবি করেননি, কোনো কিছু পাওয়ার জন্য দাবি করেননি, তারা বিচার চাচ্ছে। আমার মনে হয় এই বিষয়টি সবাইকেই চিন্তা করতে হবে। আমরা শহীদ পরিবার সহ যারা আহত আছেন, তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। আপনাদের বিচারের যে দাবি, সেই দাবি আমাদেরও দাবি। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এখানে উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
আমি আমার বিভাগের বিভিন্ন জায়গায় যখন যাই, শহীদ পরিবারের সাথে কথা বলার চেষ্টা করি। আমি দেখেছি তাদের পরিবারের সদস্যরা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, কবরটি পর্যন্ত তারা স্বচ্ছন্দে দিতে পারেননি। রাতের অন্ধকারে অনেককে কবরস্থ করতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। একটা মানুষ যখন শহীদ হয়ে যায় তার প্রতি কোনো কিছু থাকতে পারে না, কিন্তু রাতের অন্ধকারে মুন্সিগঞ্জে একবার দেখলাম যে একজন মা রাত 2টার সময় তার সন্তানকে কবরস্থ করেছেন, দিনের বেলা পারেননি বিভিন্ন বাধার কারণে। শহীদ বিদ্যানিকেতনের যে ছাত্রটি আহত হয়েছিল, একজন রিক্সাওয়ালা ভাই হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন, তাকে চিকিৎসা দেওয়া সম্ভব। যদি তাকে সময় মতো চিকিৎসা দেওয়া যেত হয়তো বা সে বেঁচে যেত।